হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 1-এর ব্রড কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ বড় প্রশ্ন উত্তর নিয়ে আমি একটু আলোচনা করছি। তোমাদের ছোট প্রশ্ন উত্তর, 3 নম্বরের প্রশ্ন উত্তর, 1 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। চ্যাপ্টারটা খুব ভালো করে ডিসকাশন করে দিয়েছি। যদি চ্যাপ্টারটা তোমরা দেখো অবশ্যই যে কোনো প্রশ্ন লিখতে পারবে। এখন একটু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি, ভালো করে শুনবে, অবশ্যই নিজের মতো করে লিখতে পারবে। শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। বাংলার সব আলোচনা হয়ে গেছে, প্লেলিস্ট ওপেন করবে, সেখান থেকে দেখে নিও। সবার প্রথমের প্রশ্ন দেখো, বলছে সন্ত্রাসের শাসনের সুফল ও কুফল লেখো, অথবা প্রশ্নটা এভাবেও আসে সন্ত্রাসের শাসনের ফলাফল লেখো। উত্তর আমরা লিখব ভূমিকা বলে। ফ্রান্সের 1793 খ্রিস্টাব্দে জুন থেকে 1794 খ্রিস্টাব্দে জুলাই পর্যন্ত জেকোবিনরা যে ধরনের শাসন কাঠামো গড়ে তুলেছিল তা ফ্রান্স তথা বিশ্বের ইতিহাসে সন্ত্রাসের শাসন নামে খ্যাত। ফ্রান্সের ইতিহাসে এই শাসনের বেশ কিছু সুফল ও কুফল ছিল। সুফল নিয়ে আমি আলোচনা করব। বলছে ফ্রান্সের ইতিহাসের শাসনের রাজত্বে ছিল একটি আপাতকালীন স্বৈরতন্ত্র। আচ্ছা, সন্ত্রাসের শাসনের সুফলগুলি নিম্নলিখিত ক্ষেত্রে লক্ষণীয়। সবার প্রথমের পয়েন্টে আমরা দেব ফ্রান্সের নিরাপত্তা, পয়েন্ট করে দেব বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফ্রান্সে যে অরাজকতার সৃষ্টি করেছিল, ফ্রান্সের শাসন প্রাথমিকভাবে সেই অরাজকতার অবসান ঘটিয়ে ফরাসি জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম হয়। নেক্সট পয়েন্টে দেব সুগঠিত সেনাবাহিনী, এই পয়েন্টে দেব বৈদেশিক আক্রমণ প্রতিরোধ ও অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা স্থাপনের জন্য সন্ত্রাসের সংগঠকেরা একটি বিশাল সেনাবাহিনী গঠন করেছিল। এর ফলে ফ্রান্সের সৈন্য সংখ্যা অল্প সময়ের মধ্যেই 10 লক্ষ অতিক্রম করে। সন্ত্রাসের কঠোর শাসন এই সেনাবাহিনীর মধ্যে গভীর জাতীয়তাবোধ এবং কঠোর শৃঙ্খলা সঞ্চালিত করেছিল। নেক্সট পয়েন্টে দেব নেক্সট পয়েন্ট আমরা লিখব হচ্ছে অর্থনৈতিক সংস্কার, পয়েন্টে দেব লেফেভর, মাতিয়ে প্রমুখ ঐতিহাসিকরা মনে করেন অর্থনৈতিক সংস্কারের জন্য সন্ত্রাসের শাসনের প্রয়োজন ছিল। এরা মনে করেন সন্ত্রাসের শাসনের জন্যই ফ্রান্সের কালোবাজারি দমন, সর্বোচ্চ মূল্য নিয়ন্ত্রণ আইন, ন্যায্য হারে কর আদায় ইত্যাদি সম্ভব হয়েছিল। নেক্সট কৃষি উন্নতি, পয়েন্ট করে দেব সন্ত্রাসের সংগঠকেরা দেশ ত্যাগী অভিজাতদের জমিগুলি দরিদ্র ও ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করে এবং সামন্ততন্ত্রের অবসান ঘটিয়ে কৃষিক্ষেত্রে গতিশীলতা এনেছিল। নেক্সট পয়েন্টে দেব বিপ্লবকে রক্ষা, পয়েন্ট করে আমরা লিখব সন্ত্রাসের সংগঠকেরা সন্দেহের আইন ও নির্মম অত্যাচারের মাধ্যমে ভয়াবহ ধ্বংসের হাত থেকে বিপ্লবকে রক্ষা করেছিল। এই জন্য ঐতিহাসিক টেলর বলেছেন সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল। নেক্সট আমরা কুফল পয়েন্ট করব। কুফল পয়েন্ট করে লিখব সন্ত্রাসের শাসনের নানা কুফলও ছিল বলে অনেক ঐতিহাসিক বা কোনো ঐতিহাসিক মনে করেন। ঐতিহাসিক টেইন মনে করেছিলেন সন্ত্রাসের রাজত্ব ছিল মূলত ক্ষমতালোভী, সুবিধাভোগী, দুর্নীতি ও এক শ্রেণীর মানুষের কার্যকলাপ। তার মতে সন্ত্রাস শাসনের নিরাপত্তা বলে কিছুই ছিল না, কারণ কেবল সন্দেহের বশেই বিনা বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হতো। বলা হয় সন্ত্রাস দিয়ে বিপ্লব তার নিজের সন্তানদের গিলে ফেলে। ডেভিড থমসনের মতে সন্ত্রাসের শাসনে নিহত মানুষের সংখ্যা ছিল 70%, নিহত মানুষের 70%ই ছিল হচ্ছে কৃষক আর মেহনতি মানুষ। জনৈক ঐতিহাসিকের মতে সন্ত্রাসের রাজত্বকালে ফ্রান্সে চলেছিল কসাইবৃত্তির ঘৃণ্য মহামারী। এই সময়কালে ব্যক্তি স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা ছিল না। রোবস্পিয়ার গির্জাকে যুক্তির মন্দির বলে তুলনা করেছে, যাদের কার্যকলাপ ক্রমশ ফ্রান্সের মানুষকে ক্ষুব্ধ করেছিল বা ক্ষুব্ধ করে তুলেছিল। তাই লুই ব্যাংক মতে সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেনি, সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয়।
নেক্সট হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন দিয়ে দেব পরিশেষে বলা যায় যে ফ্রান্সের নিরাপত্তা ও শান্তিরক্ষা ফিরিয়ে আনার জন্য ফ্রান্সে সন্ত্রাসের মতো কঠোর শাসনের প্রয়োজন ছিল, কিন্তু মহাসন্ত্রাস ছিল অপ্রয়োজনীয়। যুদ্ধের অবসানে যখন সন্ত্রাসের কঠোরতা হ্রাসের প্রয়োজন ছিল, তখন রোবসপিয়ার লাল সন্ত্রাস চালু করে দেশের নতুন করে অরাজকতা সৃষ্টি করেছিলেন। বলা যায় সন্ত্রাসের শাসন ছিল ইতিবাচক ও নেতিবাচক ফলের সমষ্টি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ফ্রান্সে কিভাবে জ্যাকোবিন শাসনের শুরু হয়েছিল বা সূচনা হয়েছিল? ফ্রান্সের সন্ত্রাসের শাসনের উত্থান ও পতন কিভাবে হয়েছিল? উত্তর আমরা লিখব, ন্যাশনাল কনভেনশনের শাসনের সূচনার জিরোন্ডিন দলের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়েছিল। রাজার মৃত্যুদণ্ডের প্রশ্নে জিরোন্ডিন ও জ্যাকোবিন দলের মধ্যে তীব্র মতবিরোধ হয়। জিরোন্ডিনরা ছিল রাজার বিচার ও মৃত্যুদণ্ডের বিরোধী, কিন্তু জ্যাকোবিনরা ছিল রাজার বিচার ও মৃত্যুদণ্ডের সমর্থক। শেষ পর্যন্ত এক ভোটের ব্যবধানে জ্যাকোবিনরা জয়লাভ করে এবং রাজার মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। জ্যাকোবিন দলের উত্থানের পটভূমি এখানে আমরা দেব, জ্যাকোবিন দলের উত্থানের পিছনে বিভিন্ন কারণ বিদ্যমান ছিল। ছদ্মবেশী রাজতন্ত্র পয়েন্ট করে আমরা দেব, জিরোন্ডিনরা রাজাকে মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে ব্যর্থ হয়, জনগণের কাছে তারা হেয় হয় এবং ছদ্মবেশী রাজতন্ত্রী রূপে চিহ্নিত হয়। নেক্সট পরেরটা লিখবো হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। এই পয়েন্টে দেব, জিরোন্ডিনরা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারেনি, ফলে জনগণ জিরোন্ডিন শাসনে অসন্তুষ্ট হয়ে উঠেছিল। নেক্সট পয়েন্টে আমরা দেব সেনাপতি দুমারিজের বিশ্বাসঘাতকতা। জিরোন্ডিন শাসনের আমলে সেনাপতি দুমারিজ যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা করে শত্রুপক্ষকে যোগদান করে। জিরোন্ডিনদের পতন 1 জুন 1793 খ্রিস্টাব্দে জ্যাকোবিন নেতা রোবসপিয়ারের নেতৃত্বে প্যারিসের জনগণ টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে। সেখানে ন্যাশনাল কনভেনশনের সভা চলছিল। কনভেনশনের নেতারা জ্যাকোবিনদের চাপে 2 জন জিরোন্ডিন মন্ত্রী ও 29 জন সদস্যকে গ্রেফতারের আদেশ দেয়। এর ফলে জিরোন্ডিনদের পতন এবং জ্যাকোবিনদের উত্থান ঘটে। নেক্সট পয়েন্টে দেব ফ্রান্সে জ্যাকোবিন শাসন ও সন্ত্রাসের শাসন। এখানে লিখব, জ্যাকোবিনরা এক অভূতপূর্ণ সংকটজনক মুহূর্তে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিল, কেননা এই সময় ফ্রান্স বিরোধী শক্তিজোট ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল প্রভৃতি দেশ ফ্রান্সের বিরুদ্ধে শক্তিজোট গঠন করেছিল এবং কৃষক বিদ্রোহতে দেব, লাভেন্ডি প্রদেশে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। রাজতন্ত্রের সমর্থক যাজক ও অভিজাতরাও এই সুযোগ গ্রহণ করে, ফলে অন্যান্য প্রদেশগুলোতেও বিদ্রোহ শুরু হয়। নেক্সট পয়েন্টে আমরা দেব সন্ত্রাসের নীতি গ্রহণ। এই পয়েন্টে দেব, এই অবস্থায় জ্যাকোবিন দল বৈদেশিক ও অভ্যন্তরীণ সমস্যার সমাধানের জন্য কঠোর দমননীতি অনুসরণ করে ফ্রান্সে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে। জ্যাকোবিন দলের এই কঠোর শাসনকেই সন্ত্রাসের শাসন বলা হয়। নেক্সট দেব স্থায়িত্ব পয়েন্ট করে দেব, সন্ত্রাসের শাসন চলেছিল প্রায় 13 মাস, 1793 জুন থেকে 1794 জুলাই পর্যন্ত। এই সময় ফ্রান্সে রোবসপিয়ার 30 থেকে 35 হাজার মানুষকে গিলোটিন বা অন্যভাবে হত্যা করেছিল। নেক্সট আমরা নেতাকে পয়েন্ট করে দেব সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক ছিলেন জ্যাকোবিন নেতা রোবসপিয়ার। হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া এবং সন্ত্রাস শাসনের অবসান, এটা পয়েন্ট হবে, হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া এবং সন্ত্রাসের শাসনের অবসান। এই পয়েন্টে দেব বিপ্লবী নেতা এবং জ্যাকোবিন দলের অন্যতম প্রধান নেতা হিবার্ট ও দাঁতো এই হত্যালীলার বিরোধী ছিলেন। তারা রোবসপিয়ারের নীতির বিরোধিতা করলে তাদেরও হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ফলে ফ্রান্সে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। জ্যাকোবিন দলের আতঙ্কিত সদস্যরা 1794 খ্রিস্টাব্দে 27 জুলাই রোবসপিয়ার ও তার অনুগামীদের বন্দী করে। পরের দিন 28 জুলাই রোবসপিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়। রোবসপিয়ারের মৃত্যুদণ্ডের ফলে ফ্রান্সের সন্ত্রাস শাসনের অবসান ঘটে।
ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন, ফরাসি সমাজের নিচুতলার মানুষের সঙ্গে ফরাসি বিপ্লবের সংযোগ কীরকম ছিল, অথবা ফরাসি বিপ্লবে শহুরে ও গ্রাম্য দরিদ্র জনতার অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। ভূমিকা পয়েন্ট করে লিখব। ফরাসি সমাজের নিচুতলার মানুষ বলতে বোঝায় তৃতীয় সম্প্রদায়যুক্ত দরিদ্র কৃষক, শ্রমিক, শাকুলোত প্রভৃতি জনগোষ্ঠীকে। ফরাসি বিপ্লবের সমাজের নিচুতলার মানুষদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অনেকের মতে রাজা স্টেট জেনারেল অধিবেশন ডাকতে বাধ্য করেছিলেন রাজাকে স্টেট জেনারেল অধিবেশন ডাকতে বাধ্য করেছিল অভিজাতরা। আচ্ছা, বুর্জোয়ারা রাজাকে তাদের দাবি মানতে বাধ্য করেছিল, আর সমাজের নিচুতলার মানুষরা বাস্তিল দুর্গের পতনের মতো ঘটনা ঘটিয়ে বিপ্লবকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। নেক্সট, নিচুতলার মানুষদের ক্ষোভের কারণ পয়েন্ট। নিচুতলার মানুষদের ক্ষোভের কারণ পয়েন্ট করে দেবো। বিপ্লবের প্রাক্কালে কৃষক ও শাকুলোতদের অবস্থা মোটেই ভালো ছিল না। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে যে ক্ষোভ জমা হয়েছিল 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে তার বহিঃপ্রকাশ ঘটে। কৃষক শোষণ পয়েন্ট করে দেব। ফ্রান্সের কৃষকরা ছিল সামন্ততান্ত্রিক শোষণ ও অত্যাচারের শিকার। সমাজের অধিকাংশ কৃষক ও ভূমিহীন কৃষি শ্রমিকদের অবস্থা ছিল শোচনীয়। দ্রব্যমূল্য বৃদ্ধি পয়েন্ট করে দেব। কৃষক ও শাকুলোতদের একটি বড় সমস্যা ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধি শহরের গরিব মানুষদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। দিন দিন জিনিসপত্রের দাম বাড়ত, কিন্তু তাদের মজুরি বাড়ত না। এজন্য তারা মাঝে মাঝে দাঙ্গা হাঙ্গামা করত। আমি এই জিনিসগুলো খুব ভালো করে তোমাদের বুঝিয়েছিলাম। নেক্সট পরেরটা হচ্ছে নিচুতলার মানুষের বিপ্লবে অংশগ্রহণ। শহরে পয়েন্ট করে দেব। 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই বাস্তিল দুর্গ আক্রমণের সময় থেকে ফরাসি সমাজের নিচুতলার মানুষদের সঙ্গে ফরাসি বিপ্লবের সংযোগ ঘটে। শহরের দরিদ্র জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে। অনেক মানুষ রক্ষীদের গুলিতে প্রাণ হারায়। ওকে, এখানে জাস্ট আ সেকেন্ড, এখানে জিজ্ঞাসা চিহ্নটা হবে না। অনেক মানুষ রক্ষীদের গুলিতে প্রাণ হারায়। নেক্সট আমরা দেব হচ্ছে বাস্তিল দুর্গের পতনের সূত্র ধরে নিচুতলার মানুষরা প্যারিস শহরে লুটপাট শুরু করে। এই সময় উচ্ছৃঙ্খল জনতা ফ্রান্সের রাজা ও রানীকে ভার্সাই থেকে প্যারিসে নিয়ে আসে। নেক্সট গ্রামে পয়েন্ট করে দেব। বাস্তিল দুর্গ অভিযানে গ্রামের কৃষকরা, মানে শহরে কি ঘটেছিল আর গ্রামে কি ঘটেছিল এটা আমি ডিসকাশন করেছিলাম। তো বাস্তিল দুর্গের অভিযান গ্রামের কৃষকদের উৎসাহিত করেছিল। তারা অত্যাচারী সামন্তপ্রভুদের ঘরবাড়ি ধ্বংস করে, দলিলপত্র পুড়িয়ে ব্যাপক আন্দোলন সংগঠন করে। এই আন্দোলনের ফলে সৃষ্টি হয় মহা আতঙ্ক। অনেকে প্রাণের ভয়ে শহরে পালিয়ে যায়। এইভাবে গ্রামাঞ্চলে কৃষক বিদ্রোহ সফল হয়েছিল। নেক্সট হচ্ছে জ্যাকোবিন উত্থান ও পতনে নিচুতলার মানুষের ভূমিকা। এটা পয়েন্ট করে আমরা লিখব। সমাজের নিচুতলার মানুষ জ্যাকোবিন দলের সমর্থক ছিলেন। তাদের সাহায্যে জিরোন্ডিনদের হাঁটিয়ে জ্যাকোবিনরা ক্ষমতা দখল করে। তাই জ্যাকোবিন সরকার সমাজের নিচুতলার মানুষদের ভোটাধিকার দিয়েছিল। তাদের সুবিধার জন্য আইন অনুযায়ী জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছিল, কিন্তু তা স্থায়ী হয়নি। জ্যাকোবিন নেতা রোবোস্পিয়ার শাকুলোত নেতাদের হত্যা করে। এর জন্য রোবোস্পিয়ারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফলে ফ্রান্সের সন্ত্রাসের শাসন বা লাল সন্ত্রাসের অবসান ঘটে। নেক্সট আমরা উপসংহার দিয়ে দেব। পরিশেষে বলা যায়, ফরাসি বিপ্লবের সমাজে নিচুতলার মানুষদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারা খুব একটা লাভবান হয়নি। সমাজের নিচুতলার মানুষের কাছে ফরাসি বিপ্লব ছিল মরুভূমির মরীচিকার মতো, যার পিছনে তারা ছুটেছিল তার অনেকটাই থেকে গিয়েছিল অধরা। আর এটাই ছিল ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় ট্র্যাজেডি। বাস, এখানে আনসারটা শেষ। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, স্টেট জেনারেল অধিবেশন কিভাবে ফরাসি বিপ্লবের সূচনা করেছিল? উত্তর, ভূমিকা বলে দেব। পয়েন্ট করে দেব। ফ্রান্সের জাতীয় সভার নাম ছিল স্টেট জেনারেল। ফরাসি সম্রাট ষোড়শ লুই ফ্রান্সের আর্থিক সমস্যার সমাধানের জন্য স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করতে বাধ্য হন। অভিজাতরা স্টেট জেনারেলের গঠন ও ভোটদান পদ্ধতি আগের মতো রাখতে চেয়েছিল। তারা চেয়েছিল 1614 খ্রিস্টাব্দে যেখানে স্টেট জেনারেল স্থগিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, সেইখান থেকেই
পুনরায় গঠিত হোক। স্টেট জেনারেল নেক্সট আমরা পয়েন্ট করে দেব। পুরনো নিয়মে যাজক ও অভিজাত ও সাধারণ মানুষের পৃথক পৃথকভাবে 3 সভায় ভোট দিত, অর্থাৎ 3টে শ্রেণী 3টি ভোট ধরা হতো। সদস্য অনুযায়ী মাথাপিছু ভোটাধিকার ছিল না। 1789 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে স্টেট জেনারেল নির্বাচিত হয়। এতে নির্বাচিত মোট 1214 জন সদস্যের মধ্যে প্রথম বা যাজক শ্রেণীর 308 জন, দ্বিতীয় বা অভিজাত শ্রেণী 285 জন, তৃতীয় বা সাধারণ শ্রেণী 621 জন সদস্য নির্বাচিত হতো। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী ধরে কিন্তু ভোট হিসাব করা হতো। নেক্সট, এখানে তৃতীয় শ্রেণীর নির্বাচিত সদস্যের সংখ্যা ছিল বেশি। তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা সংঘবদ্ধ হয়ে পেট্রিয়টিক পার্টি বা ন্যাশনাল পার্টি নামে একটি দল গঠন করে। পেট্রিয়টিক পার্টির দাবি ছিল যে 3 শ্রেণীর প্রতিনিধিরা একই সভায় বসবে এবং মাথাপিছু ভোটের ভিত্তিতে স্টেট জেনারেলের কাজ পরিচালিত হবে। নেক্সট, 1789 খ্রিস্টাব্দে 5ই মে স্টেট জেনারেলের অধিবেশনে বসার সঙ্গে সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা দাবি করে 3টি সম্প্রদায়ের যৌথ অধিবেশন করতে হবে, প্রত্যেক সদস্যকে ভোটাধিকার দিতে হবে। যাজক ও অভিজাত সম্প্রদায় এই দাবির বিরোধিতা করে। রাজা ষোড়শলই তৃতীয় সম্প্রদায়ের দাবি অগ্রাহ্য করে প্রচলিত ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, রাজার সিদ্ধান্তে তৃতীয় শ্রেণীর সদস্যরা ক্ষুব্ধ হয়, এক সভায় মিলিত হয় এবং তারা নিজেদের সভাকেই জাতীয় সভা বলে ঘোষণা করে। নেক্সট, তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের তরফ থেকে জানানো হয় যে তারাই হলো সমগ্র ফ্রান্সের জাতির প্রতিনিধি, তাই কর ধার্য করার অধিকার একমাত্র তাদেরই আছে। ঐতিহাসিক গ্র্যান্ট ও টেম্পোরারির মতে এই ঘটনা ছিল ফ্রান্সের বিপ্লবের ক্ষুদ্র প্রতীক। উপসংহার পয়েন্ট করে আমরা লিখব, রাজা দ্রুত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন। 20 জন তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা টেনিস কোর্টের মাঠে একত্রিত হয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করে এবং তা ধীরে ধীরে ফরাসি বিপ্লবের পথে এগিয়ে যায়। নেক্সট, পরের প্রশ্ন এখানেই শেষ। নেক্সট, পরের প্রশ্ন, সাম্য, মৈত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠায় ফরাসি সংবিধানের ভূমিকা লেখো। এই সংবিধানের ফরাসিদের আশা আকাঙ্ক্ষা পূরণ কতটা সফল হয়েছিল? ঠিক আছে, উত্তর আমরা লিখব ভূমিকা বলে। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। বিপ্লবের পূর্বে ফ্রান্সের স্বাধীনতা বলে কিছুই ছিল না। বুর্ব রাজতন্ত্রের উপর নির্ভরকারী যাজক ও অভিজাত শ্রেণী রাষ্ট্রকে কোনো কর দিত না, অথচ রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সমস্ত প্রকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সুযোগ সুবিধা একান্তভাবে ভোগ করত। অপরদিকে দেশের 98% মানুষ যারা রাষ্ট্রকে সমস্ত প্রকার কর প্রদান করত, তারা ছিল সকল প্রকার সুযোগ সুবিধা ও ব্যক্তি স্বাধীনতার থেকে বঞ্চিত। বিপ্লবের ফলে পুনরায় শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং নতুন সংবিধান রচিত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে সংবিধান সভার ভূমিকা। এটা একটা পয়েন্ট কিন্তু, হ্যাঁ, সংবিধান সভার ভূমিকা পয়েন্ট করে আমরা লিখব, ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করে স্বাধীনতা, সাম্য, মৈত্রী আদর্শ প্রতিষ্ঠা করে। রাজনৈতিক ক্ষেত্রে ভোটাধিকার, সভা সমিতির অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হয়। শাসনতান্ত্রিক সংস্কারের ফলে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। যাজক ও অভিজাতদের বিশেষ সুবিধা বিলুপ্ত হয়ে সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হয়। আইনের চোখে সকলের সমমর্যাদা স্বীকৃত পায়। রাজার ব্যক্তিগত সম্পত্তি ও অভিজাত যাজকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এছাড়া রাজার পরিবর্তে জাতির সার্বভৌম মান্যতা পায়। বিলুপ্ত হয় মধ্যযুগীয় সামন্ত প্রথাও।
এইভাবে ফরাসি সংবিধানের মধ্যে ফরাসি বিপ্লবের স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠিত করা হয়। সীমাবদ্ধতা পয়েন্ট করে আমরা লিখব। তবে এই সংবিধান ফরাসিদের আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণভাবে সফল হয়নি। কারণ প্রথমত, নতুন সংবিধানের স্বাধীনতা ও সাম্যের কথা বলা হলেও নাগরিকদের সক্রিয় ও নিষ্ক্রিয় দুভাগে ভাগ করে প্রায় 30 লক্ষ নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দ্বিতীয়ত, প্রাদেশিক শাসক, বিচারক, জুরি ও প্রশাসনের সর্বস্তরে নির্বাচন প্রথা চালু করার ফলে প্রকৃত যোগ্য লোক সঠিক পদমর্যাদা লাভে বঞ্চিত হয়। তৃতীয়ত, নতুন সংবিধান দরিদ্র কৃষক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের কোনো উন্নতি করতে পারেনি। মূল্যায়ন ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও একথা অনস্বীকার্য যে নতুন সংবিধান পুরাতনতন্ত্রের ভিতকে শিথিল করার কাজে অনেকটাই সফল হয়েছিল। সমাজের সব শ্রেণীর জন্য সমান সুযোগ সুবিধা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলেও সাধারণ মানুষকে অসম করভার থেকে রেহাই দিতে সক্ষম হয়েছিল। ব্যাস এতটা লিখবো, তাহলেই হবে। এই প্রশ্নগুলো দিলাম, খুব ভালো করে পড়ো। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব, আরও কিছু প্রশ্ন উত্তর আছে, সেটা নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিও।